ব্যাস হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট। আজকে সকালে ঘুম থেকে উঠেছি। আচ্ছা কত ঘন্টা আমরা কখন খাবো? দুপুরে খাবো না লাঞ্চে খাবো? লং উইকেন্ডের জন্য ইচ্ছা আছে কোথাও যদি বাইরে যেতে পারি, কিন্তু ইচ্ছা করলে তো আর সব হয় না। এটা বেশি ঘাটিয়ে দিও না, তাহলে আর মার্বেলিং থাকবে না। এছাড়া আমি অফিসে যাব, আমি কাজ করব আর ও ঘরে বসবে কাজটা ছেড়ে। এটাই হচ্ছে টিপিক্যাল মেন্টালিটি মানুষের। হাজার ক্লে হার্ট হাজার মিত্রকে ফিরে। হ্যাঁ, দারুণ না? আনসেট একটা রুল ছিল যে ছেলেরা বাইরে যাবে, মেয়েরা ঘর সামলাবে। তো যখন মেয়েদের চাকরি করাটা অ্যাকসেপ্ট করা শুরু হয়েছে, তখন ছেলেদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। Is this the reason and inspiration for you being into healthcare company as well? না, মা হেলথ কেয়ারে চাকরি করতো না। তোমার ওটাকে ওসিডি বলাটা না, যাদের ওসিডি আছে এটা ইনসাল্ট হবে। মানে ওসিডি ইজ অ্যাকচুয়ালি a serious issue. হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওই যে রিনিকে পিছন দিকে দেখতে পাচ্ছ, তো আমরা দুজনেই ভালো আছি, বুঝতেই পারছো। কালকে রাতে ফিরে তারপরে কালকে না ঘুমটা একদমই ভাঙা ভাঙা ঘুম হয়েছে, খুব একটা কন্টিনিউয়াস ঘুম হয় নাই। হ্যাঁ, সকালবেলা আমি যদিও 1-2 ঘন্টা খুব ভালো ঘুমিয়েছি, রাতের বেলা দুজনেই উঠেছি, আর গরমও লাগছিল, হাঁসফাঁস লাগছিল, অস্বস্তিও লাগছিল, জানি না কি হচ্ছিল। যাই হোক, তা এখন ঢুকেছি কিচেনে। অলরেডি আই থিঙ্ক 10টা বাজে। তো কিচেনে ঢুকেছি ব্রেকফাস্ট রেডি করার জন্য। রিনির ব্রেকফাস্ট রিনিকে দিয়ে এসেছি। বানিয়েছি কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট বানানোর একটু ছোট্ট করে পদ্ধতিটাও দেখিয়ে দেবো, শর্টস যদিও দিচ্ছি এটা। আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাঙ্গো সাগো। তো এখানে সাগুদানা আছে, সাগুদানাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটার মধ্যে 1 চামচ বাস চিনি দিয়ে, রিনিটা যদিও দিয়ে দিয়েছি, তো এইভাবে কোয়ান্টিটি নিয়েছি। এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তার সাথে এখানে একটা মিল্ক শেকের মতো বানিয়েছি, কিন্তু একদম ঘন থকথকে। এটার মধ্যে আমের সাথে 1 চামচ চিনি আর এই কোকোনাট মিল্ক আমি ইউজ করেছি। আমি হোমমেডের ডাবার হোমমেডেরই কোকোনাট মিল্কটা ইউজ করেছি, দিয়ে এটাকে একটা ঘন মিল্ক শেকের মতো ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছি। তার সাথে লাগবে কাটা আম। বাস এই কটা জিনিসেই হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট। চলো রেডি করে নিই। প্রথমে সাবুদানাটাকে নিচে বেস লেয়ার দিয়ে দেবো। সাবুদানা দিয়ে দিয়েছি, তার উপরে ঢালবো এই মিল্ক শেকটা, ম্যাঙ্গো শেক বা মিল্ক শেক। এটাকে স্প্রেড করে ঢেলে দিচ্ছি। ব্যাস, এটা উপরটা টপটা কভার হয়ে গেছে। এইবার তার উপর দিয়ে আবার অ্যাড করব কোকোনাট মিল্ক। আর লাস্ট স্টেপ, এই কেটে রাখা আম। খুবই সহজ বানানো। এটা একটা থাই ব্রেকফাস্ট রেসিপি। এটা ব্রেকফাস্টও খেতে পারো, স্ন্যাক্সও খেতে পারো। এটার মধ্যে তোমরা চাইলে একটু আইস ঢেলে ঠান্ডা করেও খেতে পারো। তো আমরা আজকে ভাবলাম ব্রেকফাস্টের জন্য, কালকে এত আমটা আনা হয়েছে, একটু ব্রেকফাস্টেই না হয় কিছু ম্যাঙ্গো স্পেশাল বানাই। সো দিস ইজ ইট। এবার একটা ছোট্ট গার্নিশ। খুবই অরেঞ্জ অরেঞ্জ লাগছে, তো তাই একটু গ্রিনারি অ্যাড করার জন্য উপর দিয়ে একটা ছোট্ট মিন্ট। ব্যাস হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট। আজকে সানডেটা কিছু স্পেশাল নেই, কিন্তু এমনি এমনি আমরা আজকে প্ল্যান করেছি বেশ ভালো মন্দ খাবো, কারণ পয়লা বৈশাখে তো বাড়িতে রান্না হয়নি। আর পোলাও মাংসর ট্রিটটা কিন্তু রিমোর জন্য বাকি ছিল। রিমো বারবার করে বলছে কবে বানাবে পোলাও মাংস। তো ইয়েস, আজকে সানডেতে এটা স্পেশাল লাঞ্চ আমাদের, পোলাও মাংস। অলরেডি কালকে দিদিকে দিয়ে চাটনিটা বানানো করিয়েছি, আর একটা ভাজা কিছু একটা করবো, তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি। এই দেখো অলরেডি মাটন বসিয়ে দিয়েছি, অল্প একটু করে বানাবো। আপাতত এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, কারণ এটা ভাজতে অনেকটা বেশি সময় লাগে। মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সাথে সাথে পোলাওয়ের প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তো ভাজা হয়ে গিয়েছে, জাস্ট মাংসটা দিয়ে দিই। মাংসটা তো এদিকে কষছে। আজকে লঙ্কা গুঁড়ো দিন, একদম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই কালারটা হয়তো ওরকম আসবে না। আর এখানে হচ্ছে আমার পোলাওয়ের সমস্ত সবজি বলতে মটরশুঁটি, গাজর আর একটু কাজু কিশমিশ দিয়েছি, সেটাকে একটু ভেজে নিচ্ছি। আজকে পটেই বানাচ্ছি, প্রেশার কুকার ইউজ করছি না, কারণ একটু বেশি কোয়ান্টিটিতে বানাবো, মোটামুটি 2 বেলা, প্লাস যদি কালকে লাঞ্চেরও হয়ে যায়। বারবার করে তো আর কিচেনে ঢুকে সব রান্না করা পসিবল না, তো এই যে 2টো গ্যাসে বসিয়ে দিয়েছি। রিনি নিচে কিচেনে রান্নাবান্নাতে ব্যস্ত। আজকে তো রিনি বললো একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে, তো আমি উপরে কাপড়গুলো মেলে দিতে আসলাম।
যাক, আজকে রোদটা একটু কম আছে, তাই দাঁড়িয়ে কাপড় মেলতে অসুবিধা হয় না। নাহলে সত্যি লাস্ট কিছুদিনে এত মারাত্মক রোদ বেরিয়েছে। আজকে মেঘলা মেঘলা হয়ে আছে। আর পিছন দিকটা যদি দেখতে পারো, এই জায়গাটা কিন্তু একটু অন্ধকার অন্ধকারও হয়ে আছে। ক্লাউডস মনে হয় জমছে, বৃষ্টি পড়লে ভালো হয়, কিন্তু এক্সপেকটেশন রাখাটা ভালো না। কারণ তারপরে যখন এক্সপেকটেশন অনুযায়ী যখন বৃষ্টি পড়বে না, তখন মনটা খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালিতে আজকে একটু সামান্য গরমটা কম। লাস্ট কিছুদিনে টেম্পারেচার 38-39 পর্যন্ত গেছে। বাপরে। এনিওয়ে, এই গরমের জন্যই এই সামনের সপ্তাহে লং উইকেন্ড আছে 1 তারিখ থেকে। 1 তারিখ অ্যাকচুয়ালি লং উইকেন্ড আছে না, যদি শুক্রবার দিনটা ছুটি নেওয়া যায় তাহলে লং উইকেন্ড হয়ে যাবে। তো লং উইকেন্ডের জন্য ইচ্ছা আছে কোথাও যদি বাইরে যেতে পারি, কিন্তু ইচ্ছা করলে তো আর সব হয় না। বাইরে যাওয়া একটা প্ল্যান করতে হবে, কোথায় যাই, হাজারো জিনিস দেখতে হবে। আর এখন এমনিতেও পুরো পিক সিজন চলছে ছুটির, স্কুল কলেজেস সব বন্ধ, লোকজন বাইরে যাচ্ছে ঘুরতে। সব কিছু মিলিয়ে এটাও মাথায় আসছে যে প্রচণ্ড ভিড় হবে, যেখানেই যাবো না কেন প্রচণ্ড ভিড় হবে। তো সেই ভেবে আবার যেতে ইচ্ছাটাও মরে যায়। যাই হোক, যাবো কিনা যাবো না সেটা না হয় পরে হবে। বাকি এখন আপাতত কি হচ্ছে, আপাতত স্ট্যাটাস হচ্ছে এই যে ম্যাডাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে, এই জন্য দাঁড়িয়ে গেলাম। দারুণ দারুণ রান্না হচ্ছে, দারুণ পোলাওয়ের রংটা এসছে। উফ, একদম এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। এটা কাঁচা চাল খাবে? জানি আমি, তুমি জানো না আমার কতটা লোভ হচ্ছে আজকে। তোমাকে আমি ঘুমের থেকে উঠে আজকে ফার্স্ট কোশ্চেন কি করেছিলাম? সত্যি ঠিক আছে, আমাদের প্ল্যান ছিল যে মাটনটা অল্প রাখা আছে, পোলাও দিয়ে খাওয়াও, ঠিক আছে। কালকে রাতে বললো পোলাও মাংস খাবো। না, পোলাও মাংস খাবো বলিনি আমি, বলেছি তুমি পোলাও বানিয়ে নিও। আমি খুব খুব নরমালি কথাটা বলেছি যে রেখেছিলাম, খুব গরম লাগছে। তারপরে আজকে সকালে ঘুম থেকে উঠে, আচ্ছা কত ঘন্টা, আমরা কখন খাবো, দুপুরে খাবো না লাঞ্চে খাবো, ডিনারে খাবো? হ্যাঁ, আমি বলছি লাঞ্চে খাবো না ডিনারে আজকে পোলাওটা করবে। তো রিনি বলছে যে না লাঞ্চে খাবো। আমি বললাম আচ্ছা তাহলে 5-6 ঘন্টার মধ্যেই খাওয়া হবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বাপরে, প্লিজ তোমরা রিমো ভীষণ ভালোবাসো পোলাও মাংস খেতে, প্লিজ ওকে একটু নেমন্তন্ন করে খাওয়াই। আমার নিমন্ত্রণ করতে হবে না প্লিজ। হ্যাঁ, নিমন্ত্রণ করে খাওয়ালে মানা করবো না অবভিয়াসলি, কিন্তু পোলাও মাংস ইজ পোলাও মাংস। রিনি পুরো কাজের মুডে আছে, সেটা এটা দেখলেই বুঝতে পারবে। বাপরে, আজকে কেক, পোলাও, মাংস, আজকে কি আছে? হোয়াট ইজ দ্য ইভেন্ট? হোয়াট ইজ সো স্পেশাল আজকে? হ্যাঁ, আজকে যেগুলো আমাদের সেলিব্রেশন মিস হয়ে গেছে সেগুলো করছি। কি মিস হয়েছে? কিছু মিস হয়নি, মানে কেক বানাইনি। দেখো আমাদের অনেক দিন হচ্ছে কেক বানানো হয়নি, আর পোলাও মাংস অনেক দিন হচ্ছে বানানো হয়নি, আর পয়লা বৈশাখে বানাইনি, এটা তো তোমাদেরকে বললামই। আর ইচ্ছা করলো, সময় আছে ভালো, কালকে থেকেই বলছি কেক বানাবো অনেক দিন। মানে তোমরা দেখেছো, আমরা লাইক ক্রিসমাস জানুয়ারিতে তো লাস্ট কেক বানিয়েছি, 3 মাস হয়ে গেছে। আজকে আবার মার্বেল কেক, মানে হাই ফাই ব্যাপার। সবটা তো চকলেটই হয়ে গেল দেখি। এটাকে এখন নাড়াতে হবে তো। কি আসছে? এই যে হোয়াইট এফেক্টটা। হ্যাঁ, তো এটা বেশি ঘাটিয়ে দিও না, তাহলে আর মার্বেলিং থাকবে না। একটু ঘাটাচ্ছি। কেকটা বসানো ডান, আর এইদিকে দেখো আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসটা এখনো বন্ধ করিনি। রংটা তো দুর্ধর্ষ এসছে। পুরোটাই আজকে কড়াইতে বানিয়েছি, অল্প একটু মাংস ছিল আর প্রেসার কুকারে দিইনি। গোটা আলু দিয়েছি, আর একটু বড় বড় মাংসের পিস ছিল। এটা একটুক্ষণ ঢাকা থাকুক, ততক্ষণ আমি কিচেনটাও ক্লিন করে নেবো। রান্না ডান। ঘড়িতে সময় এখন বাজে 2:30, আর লাঞ্চ টেবিল এত সুন্দর সেজেছে আজকে। রয়েছে রিনির স্পেশাল পোলাও, রিনির স্পেশাল মাটন, আর বাকি এগুলো আমার করা। স্যালাড আমার করা, আর এই কুমড়ির বড়া এটা আমার করা, আর চাটনিটা রূপায়দি করেছে। তো আজকে সবার মিলি ভোগাতে দারুণ একটা লাঞ্চ হবে। রিনি প্লিজ তাড়াতাড়ি আসো, আর পারছি না। হ্যাঁ, আমি খিদাও পেয়ে গেছে, আর সামনে পোলাও মাংস রাখা, এরকম চোখের সামনে পোলাও মাংস রেখে আর কন্ট্রোল করা যায় না। এটা পোলাও মাংস অপমান হবে। চলো বসি। সাথে কি মুভি কিছু? আমি চালাচ্ছি, তুমি পারো, আমি চালাচ্ছি। এবার বলো ওকে। হাসিটাই বলে দিচ্ছে না সব। রিমোর একটা বড় হাসি বেরিয়ে গেল। হাজার ক্লেহার, হাজার মিত্র ক্যাফে ফেল। হ্যাঁ, দারুণ হয়েছে। ও থ্যাংক ইউ। সত্যি খুব ভালো হয়েছে। মাটনটা এখনো খাইনি, মাটনটাও খাও। পোলাওটাও দারুণ, পোলাওটাই এত দারুণ হয়েছে। আমি শুধু পোলাও, স্যালাড আর কুমড়ি দিয়ে খেতে পারবো।
দুর্দান্ত লাঞ্চ, মানে এক কথায় দুর্দান্ত লাঞ্চ। সানডে দুপুরে দুর্দান্ত লাঞ্চ খাওয়ার পর, পোলাও মাংস খাওয়ার পর আর কি হতে পারে? ঘুম। এবার মানে বিছানাটা ডাকছে, চোখ বন্ধ হয়ে আসছে। তোমাদের সাথে দেখা হবে আবার সেই বিকেলবেলা। বাই বাই। ঘুম থেকে উঠেই এরম ম্যাঙ্গো শেক, জুগাড়ু ম্যাঙ্গো শেক, কিন্তু এটাতে আইসক্রিম নেই। তো আইসক্রিম, হ্যাঁ ঠিক আছে, ম্যাঙ্গো শেক তো আইসক্রিম ছাড়া হয়ে যায়। এখন ঘুম থেকে উঠেই ভাবলাম এটা বানাই, কারণ একটুখানি আমের পাল্প ছিল। কে বলো? ম্যাঙ্গো শেক একদিনে একটু বেশি ম্যাঙ্গো খাওয়া হয়ে যাচ্ছে, সকালে বিকালে। আজকে সানডে, কালকে থেকে আবার হবে না। ম্যাঙ্গো শেক খেতে খেতে আমরা দুজনে মিলে না এখানে গল্প করছিলাম, অনেক রকমের গল্প, অনেক রকমের আলোচনা করছিলাম, প্লাস তোমাদের কমেন্টগুলোও পড়ছিলাম। সেই আর কি, মানে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে কত রকমের মানুষের এক্সপিরিয়েন্স থাকে। তাদের মধ্যে একটা কমেন্ট যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বেশ অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, সেটা হচ্ছে ছন্দার একটা কমেন্ট। ছন্দা রয়, তুমি একটা কমেন্ট করেছিলে, লম্বা করে একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছো, সেটা একবার পড়ে শোনাচ্ছি। তুমি লিখেছিলে তোমাদের একটা ব্লগে, তোমরা বলেছিলে তোমাদের সামাজিক একটা ধারণা আছে ঘরের সব কাজ মেয়েরাই করবে, তাই ছেলেরা ঘরের কোনো কাজ করলে বা কোনো কাজ হেল্প করে দিলে সেটাকেই খুব বড় করে দেখা হয়, কিন্তু নিজেদের সংসারের কাজ দুজনে মিলে করা যায়, এটা স্বাভাবিক ধারণা হওয়া উচিত ছিল। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার যখন বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল একটি ছেলের সাথে, বিয়ের প্রায় সব ঠিক, কিন্তু শেষ মুহূর্তে আর এটার জন্য বিয়েটা ক্যান্সেল হলো যে মেয়ে রান্না করতে পারে না। পরবর্তীকালে কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে সেই আমাকে হাতে ধরে সব রান্না করা শিখিয়েছে। সে খুবই ভালো রান্না করে, আমি কিছুই জানতাম না। তো এটাই বলছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে মিশে ঘরের কাজ করবে, এটাকেই নরমালাইজ করা উচিত। একদম যেটা আমরা বলেছি সেই কথাটাই, মানে তোমার এক্সপেরিয়েন্সটা তুমি শেয়ার করেছো, খুব ভালো লাগলো এক্সপেরিয়েন্সটা শেয়ার করলে। এটা শুধু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য না, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, এই যে এক্সপেকটেশনটা। সত্যি। এবার তোমাদেরকে বলছি যে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। প্রথম জিনিস যেটা আমরা মাথায় এসছে সেটা হচ্ছে ছন্দাকে বলতে হবে ওর হাজবেন্ড যেন রান্না করে আমাদেরকে ডাকে, এটা নিয়ে প্রথমে মজা করছিলাম। যদি তুমি দেখছো, যদি তুমি শুনছো, তাহলে প্লিজ উই আর ওপেন টু ইনভিটেশনস। সেকেন্ড কথা যেটা আমরা বলছিলাম, হ্যাঁ দুজনের মিলে করবে, এটাই কিন্তু স্বাভাবিক হওয়া উচিত। এই কনসেপ্টটাকে না অ্যাকচুয়ালি এটা বলবো না যে কেউ ভুল বা কেউ ঠিক, এটা এত জেনারেশন ধরে জিনিসটা এইভাবে চলে এসেছে, মানুষের মেন্টালিটিটা একদিনে তো চেঞ্জ হবে না। তো এটাকে চেঞ্জ করার জন্য মানে এই আমাদের মতো জেনারেশনরা যারা একটু বাইরে আছি বা নিজেদের মতো করে থাকছি, নিজেদের মতো করে সংসার করছি, তাদেরকে ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে গিয়ে আমরা ওই জিনিসটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, এই ধারণাটাকে যে হ্যাঁ এটাই নর্মাল, ছেলে মেয়ে সমানভাবে সংসারে কন্ট্রিবিউট করবে, সেটাই নর্মাল। আজ এটা শুনতে পাওয়া যায় কোনো ছেলে যদি তার হঠাৎ করে ফরেনে যেতে হচ্ছে অনসাইট, এবং তোমরা হয়তো সবাই জানো বাইরের দেশে কিন্তু এত কাজের লোকের ফ্যাসিলিটি বা এই লাক্সারিটা কিন্তু নেই। তো এটা খুব কমন টার্ম, সব মায়েদের মুখে শোনা যায়, এই আমার বাবুটা একা একা থাকবে, বিয়ে দিয়ে পাঠাও, কারণ বিয়ে করে গেলে সেই মানুষটা ওখানে সবকিছু হেল্প করবে। ওয়াই নট ইউ মানে প্রিপেয়ার ইউর সান যে ছোটবেলা থেকেই যে তার নিজের কাজ সে নিজে করতে পারে। তবে এটা কিন্তু আমি এটা বলবো না যে আমি একেবারেই দুধে ধোয়া একদম কচি পাতা, ঠিক আছে। বিয়ের পর আমারও হয়েছে, আমিও এরকম অনেক চেষ্টা করেছি, এটা বলবো না যে একেবারে চেষ্টা করিনি। আমার তখন মনে হতো হ্যাঁ ঠিক আছে, দুবেলা রান্নাঘরে একটু রান্না করে দিলাম, বা একটু এইদিকে জিনিসগুলো এদিক থেকে তুলে ওদিকে রেখে দিলাম, ওইটাই অনেক বড় কন্ট্রিবিউশন করে ফেলছি। সবসময় মাথা মধ্যে এটা ছিল যে হ্যাঁ আমার হেল্প করতে হবে, কিন্তু কতটা পরিমাণে গিয়ে হেল্প করতে হবে, কি করলে ওর হেল্প অ্যাকচুয়ালিতে হবে, সেটা বুঝতে প্রায় বছর দুয়েকটা লেগেই গেছে। এখন আমি বলতে পারি বছর দুয়েকের বললাম, হ্যাঁ ঠিক আছে বেশি লেগেছে, বুঝতে দেখো সত্যি লেগেছে, মিথ্যা কথা বলবো না। এখন আমি দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ এখন আমি অ্যাকচুয়ালিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। যেরকম আমি সবসময় বলতাম আমার কাপড় ধোয়া মানে কাপড় মেলতে যাওয়া বা কাপড় তুলে আনা আমার একদম পছন্দ না, এখনো পছন্দ না, কিন্তু নাও আই রিয়েলাইজ যে ইটস নট এ বিগ ডিল, আমি করতেই পারি, এতটুকু করে দিলে আমারও কোনো ক্ষতি হচ্ছে না, আর আরেকজনের যদি একটু হেল্প হয়ে যায় তো হয়ে যায়। মানে এই জিনিসগুলোকে নিজে বুঝে নিতে হবে, সময় লাগবে,
আই আন্ডারস্ট্যান্ড সময় লাগে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা বুঝে না, যারা বুঝতে চায় না, প্রোঅ্যাক্টিভ হলে আই থিংক এই প্রবলেমটা একদমই সব। তুমি অবজার্ভ করো আরেকটা মানুষ কি করছে, না অনেকজনকে বললেও বুঝে না, প্রবলেমটা এটা। মানে কিছু কিছু মানুষ আছে না যারা ওদের জন্য না কনসেপ্টটা, ওরা এখনো এতটা বেশি সেই পুরনো চিন্তাধারাতে বেঁধে রয়েছে যে ওটাকে ছেড়ে আসতে ওদের ভীষণ কষ্ট হয়। এই কথাটা শুধু আমরা বলছি না, টিভি এখন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর অ্যাডস দেখি, এরিয়েল দেখো আমি ওগুলো শেয়ার দ্য লোড করে প্রমোট করে যে দেখো আমি সোশ্যাল মিডিয়াতে কি আছে সেটা থেকে বলছি না, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা শেয়ার করছি। আমি একজনের নাম নেব না, আমার ছোটবেলার বন্ধু, তার সাথে আমার মোটামুটি ধরে নাও 2 বছর ধরে কথা বন্ধ। কেন বন্ধ? কারণ ব্যস্ত বলতে পারো, কিছুটা লাস্ট যেটা কথা হয়েছিল সেটা না খুব একটু আর্গুমেন্টেটিভ আর মতের মানে দুজনেরই খুবই মতের বিপরীত একে অপরের, আর ওর মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি একেবারেই ম্যাচ করছে না, ওখানে একটু তর্কাতর্কি হয়ে যায়, তারপর থেকে আমাদের কথাটা একেবারে বন্ধ হয়ে গেছে। কি নিয়ে হয়েছে অনেক লম্বা কিছু বলে দিলাম, তবে কি নিয়ে হয়েছে সেটাও বলি। ও আমাকে একদিন হঠাৎ করে জ্ঞান দিচ্ছে, এমনি নর্মাল ফোনে কথা বলছে, ভাই এসছে হয়তো, আচ্ছা। তো ও আমাকে একদিন নর্মালি জ্ঞান দিচ্ছে, ফোনে নর্মালি কথা হচ্ছিল, কনভারসেশন হচ্ছিল, তখন ও আমাকে বলছে যে তোর বউ আর কতদিন চাকরি করবে। আমি বললাম আর কতদিন চাকরি করবে মানে এটার উপর কোনো ইয়ে আছে নাকি, টাইম লিমিট আছে নাকি যে এতদিন চাকরি করতে হবে? তখন বলছে যে না, এখন তো তোদের বিয়ের তো বেশ 2-2.5 বছর হয়ে গেছে, আই থিঙ্ক 3 বছর হয়ে গেছিলো, 2-3 বছর হয়ে গেছে, এবার তো ওকে বল একটু সংসারের জন্য মন দে। হোয়াট ডু ইউ মিন ভাই সংসারে মন দেয়? তোমার কেন মনে হয় যে ওর সংসারে মন নেই? বলছে না, সারাক্ষণ কাজ করতে থাকছে, সারাক্ষণ তো অফিসে যেতে লাগে, ও ঘরের কাজই বা কখন করে। তোমার ধারণাটা এটা যে বেসিক্যালি রিনি অফিসে যা দেখে ও ঘরের কোনো কাজ করে না, আর ওইটাই সংসার। বেসিক্যালি আমি অফিসে যাব, আমি কাজ করব, আর ও ঘরে বসবে কাজটা ছেড়ে। এটাই হচ্ছে টিপিক্যাল মেন্টালিটি মানুষের। সো এটা তাদের দোষ নেই, এটা যেহেতু যারা ছোটবেলা থেকে ভাবে দেখেছে। আমি আমার বাড়ি থেকেই বলছি, আমার বাবা কিন্তু কিছুই রান্না করতে পারে না। আমার বাবাকে সব থেকে টাফ জিনিস হচ্ছে ডাল রান্না করা, এবং আমার বাবাকে মজা দেয়, বাবা আজকে লাঞ্চটা তুমি বানাও। আমি অন্য সব কাজ করে দেবো, রান্নাটা আমি করতে পারবো না। না পারা একটা আলাদা ব্যাপার, যে আমি পারছি না, আমি সত্যি করতে পারি না, আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি করব না বা এটা করলে আমার ইগো হার্ট হয়ে যাবে, মানে ওই কথাটা এটাই যে হ্যাঁ, ছেলেরা কিছু করলে না, ছেলেরা একটু ঘরের কাজ, ছেলেরা সংসারের কাজ একটু করলে। আমি এটা ঘরের কাজ বলবো না, আমি বলবো এটা নিজেদের কাজ। ঘর তো দুজনেরই, তো ঘরেরই তো কাজ, ঘর দুজনে, কিন্তু কাজ যদি নিজেরও তারা নিজেরটা সব সময় করে ফেলে, সেটাই কিন্তু অনেকটা হেল্প হয়। তো এটাই হচ্ছে ব্যাপার যে তুমি সত্যি ঠিক কথা বলেছো। এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মানুষের কত রকমের মেন্টালিটি হয়, খুব আলোচনা হয় না হয়, কারণ আমরা চেষ্টা করি যতটা আমরা নিজেরা কতটুকু বেটার করতে পারি। আমি ওকে কতটুকু বেটার ইয়ে করতে পারি, ও চেষ্টা করে যে যেই জিনিসগুলো আমার পছন্দ না সেগুলো যদি আমি না করে তারপরে অন্য সাইডে কি কন্ট্রিবিউট করতে পারি। সো উই ট্রাই টু ফাইন্ড এ ব্যালেন্স দেয়ার। এটা আস্তে আস্তে হবে। তোমাদের মতামতটা অবশ্যই শেয়ার করো। আই এম শিওর এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক রকম কনফ্লিক্ট থাকবে, বা তোমরা হয়তো নিজেদের মতো করে নিজের লাইফটা এক্সপেরিয়েন্স করছো, নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছো। সো ডেফিনেটলি শেয়ার করো। এটা ছেলে আর মেয়ে, আমি হলে একটা কথাই বলবো, ছেলে আর মেয়ে বলে কিছু হয় না। আমরা যখন বড় হই, আমাদের নিজেদের লাইফ চালানোর জন্য নিজেদের কিছু বেসিক কিছু জানতে হয়। যদি আমরা সেটা পেরে নেই না, অ্যাকচুয়ালি সোসাইটিটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তোমাদের সাথে এত আড্ডা দিতে দিতে তারপরে হঠাৎ করে গরম লেগে গেল, বললাম না আরও একবার স্নান করে নিই। সত্যি একদম ঘেমে যাচ্ছি, ঘেমে যে ঝোল হয়ে যাচ্ছে, এই গেঞ্জিগুলো ভিজে চুপচুপ হয়ে রয়েছে। যাই হোক, এখন ছাদে এসেছি কাপড়গুলো তুলতে। এটাও বললাম এগুলো এখন আমারই কাজ, যতটা পারি, যখন সময় হয় সুবিধা হয় আমিই করে ফেলি। তো এখন কাপড়গুলো নিয়ে নিচে যাই। ভাইও চলে এসেছে, ভাইয়ের এত লম্বা ট্রিপের পর, প্রায় 2 সপ্তাহ ট্রিপ ছিল। পরে যদি ও এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় তো করবো, নাহলে আমরাই শেয়ার করে দেবো তোমাদের সাথে। ভাইয়ের এক্সপিরিয়েন্স আমরাই শেয়ার করে দেবো এই কারণে বললাম, কারণ তোমাদেরকে আগেও বলেছিলাম ভাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও একদম পছন্দ করে না ক্যামেরার সামনে এসে কিছু বলতে। তো তাই আমরাই আমাদের সাথে যতটুকু শেয়ার করবে, যদি তোমরা কিছু জানতে চাও আমরাই শেয়ার করে দেবো। যদিও বলে রাখি, ভাই এতদিন বাইক ট্রিপে গেছিলো ফ্রম ব্যাঙ্গালোর টু গোয়া, মাঝে ভায়া ম্যাঙ্গালোর, উডুপি আর কোথায় গোকর্ণা। আসারটা আজকে ডাইরেক্ট গোয়া থেকে ব্যাঙ্গালোর ডাইরেক্ট আসলো। তো সাথে অভ্র কালকে জয়েন করেছিল, পরশুদিন জয়েন করেছিল, অভ্র এখান থেকে জয়েন করেছিল। যাই হোক, খুব ভালো একটা ট্রিপ করে আসছে। এখন এসে বলছে যে দারুণ কেটেছে। ইচ্ছা তো আমাদেরও ছিল, আমারও ছিল, ইচ্ছাও করে এরকম একটা বাইক ট্রিপে যেতে। অনেক দিন হয়ে গেছে বাইক ট্রিপে যাই না। দেখা যাক যদি কিছু কোনো দিন প্ল্যান করে উঠতে পারি। তবে চলো এবার যাই নিচে, বেশিক্ষণ আর দাঁড়াচ্ছি না। আজকে সারাদিনে খালি খাওয়া দাওয়াই মনে হচ্ছে আমাদের। কি দারুণ সানডে কাটছে না? সকালে হ্যাপি বার্থডে করো, বলো, গান গাও। আরে কেক কাটলে গান একটা, যারা দেখছে তারাই গাইবে
হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দেখি কেমন এসছে মার্বেলটা। মার্বেল কেক। রাত 8টা বাজে, আমি এখন জাস্ট নিচে এসেছি আর দারুণ হাওয়া চলছে, একদম দুর্দান্ত হাওয়া চলছে। তবে আজকে আর ইভিনিং ওয়াকে যাওয়া হবে না, এখন যাচ্ছি আমি ডিম নিতে। রিনি যদিও এক্সট্রা রান্না করে রেখেছিল দুপুরে, কিন্তু এখন আর না আবার সেই রিচ পোলাও মাংস খেতে ইচ্ছা করছে না, কিন্তু সিম্পল ভাত আর ডিমের ঝোল খাবো, তাই ডিম নিতে এসেছি। ডিম দেখলাম বাড়িতে বাড়তি দুটোই পড়ে রয়েছে, ভাইও চলে এসেছে। রূপসীদি একটা কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে ভাই কবে আসবে, ভাই অলরেডি ফিরে এসেছে আজকে। তো আমি ডিমটা নিয়ে যাই। আজকে এখন রাতের রান্নাটা আমিই করবো, আর আজকে এখন যেটা রান্না হবে সেটাই কালকে টিফিনে যাবে। সেদিন রূপা দিদির বানানো পোচকারিটা খেতে একদম মজা লাগে নাই, তাই আজকে আবার আমি পোচকারি বানাচ্ছি। আজকেরটা আমি আমার মতো করে বানাচ্ছি। চলো ডিম দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে কুক হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে বসে রেখেছি, চলো দেখি। আই থিঙ্ক হয়ে গেছে হবে। ইয়েস, ডিম পোচ ইজ রেডি। ডিম পোচকারি। এবার এটার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিই। আই থিঙ্ক এটুক যথেষ্ট। ব্যাস, ডিম পোচকারি ইজ রেডি। না ডিম আলাদা করে সেদ্ধ করতে হবে, না ডিম আলাদা করে অমলেট করতে হবে, সুন্দর পোচকারি একদম ঝটপট রেডি হয়ে যায়। ডিনার করে উঠে এখন কিচেনের মধ্যে দুজনই আছি। কেন? কারণ কালকে আমাদের দিদি আসবে না, ওর ছুটি আছে না কালকে। কিসের জন্য? আচ্ছা হ্যাঁ, উইকলি মানে মাসে ওর দুটো ছুটি থাকে, তো কালকে যেহেতু মাস শেষ হয়ে এসছে, একটা ছুটি তো নিতেই হতো। আর তো কালকে বলে দিয়ে গেছে যে মানে আগামীকাল ও আসছে না। তো কালকে আবার সোমবার, তো আমাদের অফিসেরও সব রেডি করতে হয়, তাই বাসনপত্র ধোয়া এগুলো কাজ রয়েছে। তো ওই যে আজকে বিকালবেলা যে আলোচনা করছিলাম যে দুজনের মিলে করতে হয়, তো আজকে সেই দুজনের মিলে করাটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে মিলিয়ে নিই। রান্নাটা আমি করেছি, আমি আধা বাসন ধুয়ে রেখেছি, রিনি এখন কিচেন গুছাবে, আর বাকি আধা কিছু বাসন আছে ছোটখাটো, ওগুলো সব ও ধুয়ে দেবে। কারণ পুরোটা আমি ধুয়ে দিতে পারতাম, কিন্তু আমার এখন একটু অফিসের কাজ আছে। রিনি এতক্ষণ তুমি কি করছিলে আজকে, কি দেখছিলে এখন? ইউ। রিনির খুব পছন্দের একটা সিরিজ, নেটফ্লিক্সে একটা সিরিজ আছে ইউ করে। সেই মার্ডার মিস্ট্রি, ইটস নট ইভেন এ মিস্ট্রি, ইটস এ মার্ডার ক্রাইম থ্রিলার। তো ওটা রিনির খুব পছন্দের সিরিজ। আজ এটা হচ্ছে ফাইনাল সিজন মনে হয়, রিলিজ হয়েছে কালকে, গতকাল 24 তারিখে রিলিজ হয়েছে। তখন থেকে রিনি ধরে রয়েছে যে এই উইকেন্ডে আমি এটা দেখবো, অলরেডি 3টা এপিসোড শেষ করে ফেলেছে বিকেল থেকে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে এখন ব্যালেন্স করি, একটু ও একটু আমি, তো এই করে করে এখন আমি যাই। হোয়াট হ্যাপেন্ড? ও আচ্ছা হ্যাঁ, প্লেটগুলো স্লাইড করে গেছে। যাই হোক, তা আমি এখন একটু অফিসের কাজ আছে, জাস্ট একটা হালকা একটা রিপোর্ট আমার রেডি করে রাখতে হবে। কালকে মানডে আছে, তো মানডে মিটিং থাকে, মিটিংয়ের মধ্যে আমার রিপোর্ট প্রেজেন্ট করতে হবে। তো এইসব একটু কাজ টাজ আছে আর কি। প্রচণ্ড গরম সত্যি, রুমের ভিতরে না এত গরম, এত জ্বালা পোড়া গরম লাগছে, ভালো লাগছে না। আর উপরে যাই না, ফর সাম রিজন নিচে হাঁটলে সুন্দর হাওয়া চলে, উপরে হাওয়াটা আসে না। নিচে যেরকম হাওয়া, গাছের আওয়াজ শুনতে পারছো কি, এই যে গাছগুলো নড়ছে সেটাও হয়তো দেখতে পারবে, এখান পর্যন্ত হাওয়াটা আর আসছে না, নিচে একটু হাওয়াটা বেশি ভালো আসে। যাই হোক, আজকে আর হাঁটা চলা, নিচে তো যাওয়ার কোনো ইয়ে নেই। যাই, আমি এখন কাজটা শেষ করি, যত দাঁড়িয়ে থাকবো তত দেরি হবে আবার। ইউ সিরিজটা তো দেখছিলাম, পুরোটা শেষ করা পসিবল না, আর রাত জেগে দেখে না শরীরটা খারাপ করার ইচ্ছে নেই, কারণ কালকে রাতেও বেশ জাগা হয়েছে, তার আগের দিনও জাগা হয়েই যাচ্ছিলো। তো এখন ঘুমিয়ে পড়বো, 11:30 বেজে গেছে অলরেডি। এখন আমার খালি দুটো কাজ আছে, তোমাদের কমেন্টগুলো পড়তে হবে, প্লাস একটু নেল পেন্ট লাগাবো, এটা বাকি আছে আজকে। এইগুলো আমি স্যাটারডে সানডেতেই করে ফেলি, মোস্টলি সানডেতে এটা লাস্ট কাজ হয় আমার নেল পেন্ট লাগানো, কারণ সারা উইকেন্ডে আমি সময় পাই না, এত কাজ থাকে না, সব মনে হয় একদিনের মধ্যে শেষ করা আর কি। চলো যাই, এবার লাইটটা অফ করে দিই, এই শেষ কাজ। এই যে একজন এখানে বসে আছেন, কি করবে? কমেন্টগুলো পড়ে নি, রাত হয়ে গেছে, শেষ আমাদের উইকেন্ড, কালকে আবার মানডে। আমার কিন্তু চোখগুলো অলরেডি লাল হয়ে গেছে, সত্যি ঘুম পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে যাচ্ছি। সঙ্গীতা মাইতির কমেন্ট দিয়ে শুরু করছি। একদম সেটাই, আমার শ্বশুরবাড়িতে এই সেম জিনিসটাই আছে, ছেলেরা সংসারের কাজ, আচ্ছা সব আজকে দেখি এইসবই কমেন্ট দিয়ে যাচ্ছে, সংসারের কাজ করবে মেনে নিতে পারে না,
জানি না এই ইয়ারও যদি এইভাবে শুনতে হয় তাহলে তাদের চিন্তাভাবনাটা কতটা লো। আবারও বলছি, চিন্তাভাবনা লো বা হাইয়ের কথা না, এটা যারা ওরকম দেখে এসছে না ওদের মেন্টালিটি ফট করে বদলাবে না, সময় লাগবে। এটাতে আমি একটা কথা বলতে চাই, মেন্টালিটি অনেক পাল্টেছে। ওই একটা সময় ছিল যখন মেয়েরা বাড়ির বাইরে বেরোতো না কাজ করতে, তো অবভিয়াসলি এটা একটা আনসেড একটা রুল ছিল যে ছেলেরা বাইরে যাবে, মেয়েরা ঘর সামলাবে। তো যখন মেয়েদের চাকরি করাটা অ্যাকসেপ্ট করা শুরু হয়েছে তখন ছেলেদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। ছেলেদের কথা বলেন, এটা শ্বশুর বাড়িতে বলেছে। আমি বলছি, আমি সেই মানসিকতাটাকে চেঞ্জ করার কথা বলছি। যদি তোমরা বাড়ির বউয়ের চাকরি করাটা অ্যাকসেপ্ট করছো, তাহলে তোমাদের যে ছেলেরা আছে তারাও যে কাজ করবে সেটা। তার মানে তুমি বলতে চাইছো যে যদি হাউসওয়াইফ হয় আর ছেলে যদি বাইরে চাকরি করে তাহলে দ্যাট স্টিল মেক্স সেন্স। কারণ কি I still don't think it makes sense. আমি বলছি একটা বাড়ির কাজের অনেকটা কাজ থাকে, কিন্তু আমি যদি 8-10 ঘন্টার লেবারের মতো কাজ হিসেবে ডিফাইন করি, যেখানে কাপলস দুজনে 8-10 ঘন্টা লেবার দিচ্ছে বাইরে, সেক্ষেত্রে বাড়িতে ওই এক্সট্রা 5-6 ঘন্টার লেবারটা শুধু মেয়েটা কেন করবে? আচ্ছা, এনিওয়ে এগিয়ে যাচ্ছি। ডিবেট না, দেখো এই যে আমি যেটা বললাম হাউসওয়াইফ, আমি এখনো তাও এটা মানি না যে হাউসওয়াইফ হলেই যে সবটা কাজ তোমারই করতে হবে। দেয়ার আর থিংস দ্যাট ইভেন আমি চাকরি করে এসেও আমি ঘরে কিছুটা হাত দিতেই পারি, পার্সোনাল ব্যাপার। তবে এটাই বলছি যে এটা হাই থিঙ্কিং বা লো থিঙ্কিং এর ব্যাপার না, এটা ইট উইল টেক টাইম টু চেঞ্জ দিস মেন্টালিটি, ইট উইল ডেফিনেটলি টেক সাম টাইম। তারপরে যাচ্ছি স্বরূপদার কমেন্টে, ট্রাই টু ডু, এটা আমাদের ওই গার্ডেনিংয়ে যেটা বলেছিলাম অপরাজিতা গাছটা শুকিয়ে গেছে সেটা নিয়ে উনি একটা দিয়েছেন, ট্রাই টু ডু মালচিং ফর প্ল্যান্ট অন দ্য টপ অফ দ্য টপ সয়েল উইথ ড্রাই লিভস, টুইক্স এটসেট্রা, দিস উইল এনশিওর দ্যাট দ্য টপ সয়েল রিমেইন কুল অ্যান্ড নট এক্সপোজ টু ডাইরেক্ট সানলাইট। অ্যাকচুয়ালি ওই চারাটা, ওইটা অ্যাকচুয়ালি গাছের চারাটা আমরা অন্যখান থেকে তুলে নিয়ে এসেছিলাম, আমার মনে হয় ওই শখের জন্য গাছটা সার্ভাইভ করতে পারেনি। আরেকবার আনবো, এনে একবার মালচিং করে দেখবো, কিন্তু অ্যাকচুয়ালি পটগুলো তো ছোটো ছোটো না, ওটার মধ্যে মালচিং দিলে মানে আর জায়গা থাকে না, বাট উই উইল ট্রাই দিস আউট। তারপর একজন ঝুমা দাস করে একজন কমেন্ট করেছেন, লোকেশন প্লিজ, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর লোকেশনটা। জগদ্ধাত্রী পুজো হয় কি যেন জায়গাটার নাম, প্রিন্সেস গ্রিন প্যালেস গ্রাউন্ডসে। হ্যাঁ, এটা গত 2 বছর ধরে হচ্ছে, ওখানেই হয়। আরটিনগর সোশিও কালচারাল ক্লাব থেকে এটা অ্যারেঞ্জ করা হয়। তো লোকেশনটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে, একবার ডেসক্রিপশনটা চেক করো, ওখানে লোকেশন দেওয়া রয়েছে, প্রিন্সেস গ্রিন প্যালেস গ্রাউন্ডস। আচ্ছা, তারপরে যাচ্ছে আবার রূপসীদির কমেন্টে। রূপসীদি অনেকগুলো কমেন্ট করেছে, যেটার মধ্যে তোমার গান শুনতে চেয়েছে, ডান্সটা আবার দেখতে চেয়েছে, তুমি যেটা ডান্স করেছিলে তার সাথে তুমি জিজ্ঞাসা করেছিলে ভাই কবে আসবে, ওইটার অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি, ভাই চলে এসেছে। তোমার জন্য একটা প্রশ্ন রয়েছে যে রিনি, ইউ সেড দ্যাট ইউর মাদার ওয়ান্স ওয়ার্কড ইন পিএইচই, ওয়াজ দ্যাট আ হেলথ কেয়ার কোম্পানি, অ্যান্ড ইজ দিস দ্য রিজন অ্যান্ড ইন্সপিরেশন ফর ইউ বিইং ইনটু হেলথ কেয়ার কোম্পানি অ্যাজ ওয়েল? না, মা হেলথ কেয়ারে চাকরি করতো না, মা চাকরি করতো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই। হ্যাঁ, সাউন্ডটা হেলথ কেয়ার মনে হলেও এটা যে পুরো ওয়েস্ট বেঙ্গলে যত রকম ওয়াটার সাপ্লাইয়ের কাজকর্ম হয় সবই এই ডিপার্টমেন্টের আন্ডারে হয়। এই যে আমরা কর্পোরেশনের থেকে জলের কানেকশন পাই, টালা ট্যাঙ্ক যেটা তোমরা বলো, বা যে কোনো ধরনের ব্যারেজেসগুলো রয়েছে সব কিন্তু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে পড়ে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হচ্ছে যারা রাস্তা তৈরি করে, বিল্ডিংস বানায়, এই জিনিসটা হচ্ছে পিডব্লিউডির আন্ডারে পড়ে। তো আমার মা পিএইচিতে চাকরি করতো, অ্যান্ড শি ওয়াজ নট ফ্রম হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড, বাট হ্যাঁ, মার চাকরি করাটা ডেফিনেটলি ইজ অ্যান ইন্সপিরেশন অলওয়েজ ফর মি। যাই হোক, নেক্সট কমেন্ট হচ্ছে ময়ূক ব্যানার্জি লিখেছে, হাই, তোমাদের ব্লগ খুব ভালো লাগে। থ্যাংক ইউ ময়ূক। আই থিঙ্ক তুমি ওই দমলোড থেকে তুমি আরেকবার কমেন্ট করেছিলে, থ্যাংক ইউ সো মাচ। ছন্দা, তোমার কমেন্টের তো অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি। তারপরে রনিত বিশ্বাস করে একজন লিখেছে, সেই এক্সপ্রেশন দাদা একদম ফাটানি। কালকে ছাদের উপরে আমি ওখানে এত গরম ছিল, আমরা বলি না এত ফাটানি গরম, তো সেই এটা মানে আমাদের বেরিয়ে যায় ফাটানি একদম, মানে কথা বলতে বলতে মাঝখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা আমাদের ওদিককার একটু আসামের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ আর কি। ওই তোমরা বলো ফাটানো, আমরা বলি কি ফাটানি গরম, জাস্ট একটু। আচ্ছা, তারপরে অরুণ বৈদ্য লিখেছে, ব্রো, never eat cheese, butter, ghee, vanaspati, dalda, noodles, red meat, coconut and any deep fried starter. These are the primary source of bad cholesterol in your blood, and this will definitely be the reason of your fatty liver. Exclude all this from your life forever. আচ্ছা অরুণ, প্রথমে আমি বলতে চাই, আমার পাশে যে ম্যাডাম বসে থাকে, she is a health nutritionist, so I mean she has earned her degree in this, so
let her answer this. নাম প্রথমে তোমরা কবে আমাদেরকে বনস্পতি ডালডা এসব খেতে দেখেছো? না দেখে নাই, ও বলছে এগুলো সব বাদ দিতে। হ্যাঁ মানে আমরা ওটা খাই না, অবশ্যই খাই না। ডালডা তো এখন মনে হয় না কেউই খায়, মানে at least বাড়িতে তো কেউ খায় না। এগুলো সব হাইড্রোজেনেটেড ফ্যাটস, এগুলো খাই না আমরা। সেকেন্ডলি চিজ পুরোপুরি বন্ধ করার কোনো দরকার নেই। চিজের অনেক গুড নিউট্রিয়েন্টস থাকে, ভিটামিন ডি থাকে, প্রোটিনস থাকে, ভিটামিন B12 এর ভালো সোর্স থাকে, তো মাঝে মাঝে তোমরা খেতেই পারো। প্রসেস চিজ ডেফিনেটলি নট গুড, সোডিয়াম কন্টেন্ট খুব হাই থাকে, তো তোমরা ন্যাচারাল চিজ খেতে পারো। অবভিয়াসলি আমরা সেটা সবসময় পাই না, আর এগেন চিজও আমরা খুব ওকেশনালি খাই। তার সাথে তোমরা মাটন, এগুলো আমরা খুব বাটার ঘি, বাটার ঘি তো ঘি ইজ আ ভেরি গুড সোর্স। ঘি খেতেই পারো। মানুষ এখন তো দেখছি এটা মানে জলের মধ্যে গুলে, এক চামচ জলের মধ্যে ঘি গুলে সকাল খালি পেটে এটাই খায়। এক চামচ খেলে বেলি ফ্যাট কমে। তো হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো ব্যাড কোলেস্ট্রল, সেই দিকে যদি আমি ওদিকে এমফাসাইজ করি, যে কোনো অ্যানিমাল প্রোডাক্ট কিন্তু আমাদের কোলেস্ট্রল লেভেল বাড়াতে পারে। আমরা যদি নাও খাই, যদি আমরা ভেজিটেরিয়ানও হয়ে যাই, তাতে কি কোলেস্ট্রল বাড়ে না? তাতেও কিন্তু বাড়ে, কারণ আমরা নিজেরাই ভেজিটেরিয়ানদের কি কোলেস্ট্রল হয় না নাকি? কারণ অ্যাজ অ্যান অ্যানিমাল আমরা যেহেতু লাইভ ইন্ডিভিজুয়াল, আমাদের কিন্তু নিজেদেরই কোলেস্ট্রল তৈরি করার ক্ষমতাও থাকে। তো আমাদের কোনো কিছুর উপর রেড মিট, হ্যাঁ আমরা অলরেডি রেড মিট কন্ট্রোলেই খাই। এটা তুমি ঠিকই বলেছো। নুডলস again there are like মানে ময়দা নুডলস থাকে, আটা নুডলস থাকে, there are so many other, তো ওগুলো চুজ করলে ভালো, বাট ওকেশনালি খেলে কোনো অসুবিধা নেই। First of all I don't care so much, but we anyways consume these things in moderation, and I am not going to delete this from my life forever. Sorry, I can't. তার বাদে রয়েছে রেহমান ফারহা করে একজন লিখেছে, nowadays many people got this much of OCD. এটা তোমার it's not your OCD না, বাট আমার মাঝে মাঝে মনে হয় আমি চলে যেতে পারি ওই লেভেলে। তোমার ওটাকে OCD বলাটা না, যাদের OCD আছে এটা ইনসাল্ট হবে। মানে OCD is actually a serious issue. OCD is a serious issue. এটাকে না একদম জাস্ট এত হাসি থামালিতে টাকাটা OCD তে আসে না। না, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ রিনির হয়। রিনি মাঝে যখন এরকম না যে রিনি মানে একটা জিনিস পড়ে রয়েছে, একটা চুল এখানে পড়ে রয়েছে বা একটা কাগজ এখানে পড়ে রয়েছে, তো সাথে সাথে পরিষ্কার করতে হবে, ওটা অবসেশনটা ওটা আলাদা জিনিস। রিনি যখন পরিষ্কার করে তখন ও একরকম ওর নিজের মতো করে বেছে নেয়, ওই সময়টাতে পুরোটা কমপ্লিট করে চলে যায়। হ্যাঁ, সো দ্যাট আই ডোন্ট থিংক ইজ OCD, and to call it OCD is also not a good thing. লাস্ট তনুশ্রী আন্টি একটা কমেন্ট করেছে অলমোস্ট জাস্ট আধা ঘন্টা আগেই, কোন মলে গিয়েছিলে তোমরা মুভি দেখতে, মুভিটা কেমন লাগলো, তোমাদের বাড়ির জবা ফুলের কালারগুলো খুব সুন্দর। আচ্ছা, আমরা গিয়েছিলাম ফেলিসিটি মল, PNR ফেলিসিটি মল, বাড়ি থেকে খুব কাছে আমাদের, এটা HSR এর পিছন দিকে মলটা, ফেলিসিটি মল। সিনেফিল হলো অডিট থিয়েটারের নামটা, ওটা 4টা স্ক্রিন আছে, তো বেশ ভালো। আর মলটার নাম হচ্ছে PNR ফেলিসিটি মল। মুভিটা সত্যি খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল মুভিটা। আমার আজকে আরো একবার ইচ্ছা করছিল দেখার, মানে নট থিয়েটারে গিয়ে দেখার, জাস্ট মুভিটা দেখবো। তবে যদি তোমরা থিয়েটারে যাও, গিয়ে দেখতেই পারো, সত্যি খুব ভালো লাগবে। ইটস নট আ বোরিং মুভি, খুব সুন্দরভাবে সাজানো গল্পের মতো, আর অ্যাকচুয়ালি ফ্যাক্টস গুলো তুলে ধরা হয়েছে বলে বেশ ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।